হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম রঞ্জিত অনলাইন ক্লাস। এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য উপযোগী বিভিন্ন ইতিহাসের বিভিন্ন বিষয়গুলো। যেমন আমরা প্রাচীন ভারতের ইতিহাসটা নিয়ে আমরা আজকে শুরু করব। ইতিহাসের আজকে প্রথম ক্লাস। এরপর থেকে তোমরা লক্ষ্য রাখো, আমাদের চ্যানেলে সমস্ত কিছু আপডেট দেওয়া হবে, সমস্ত কিছু জানানো হবে। তো প্রাচীন ভারত আমরা একটু আলোচনা করব। প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমরা ইতিহাসে জানি, ভারত ইতিহাসের ক্ষেত্রে যুগ বিভাগ করলে এটা প্রাচীন ভারত, তারপরে মধ্যযুগ পড়বে, তারপরে আধুনিক যুগ। তো আমরা একটু প্রাচীন ভারতটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রাচীন ভারতের ইতিহাসে প্রথমে আমাদের দেশের নামকরণটা জানবো, কিভাবে আমাদের দেশের নামকরণটা এসছে। এটা সাধারণত তিনটে মত আমরা জানি, তিন ধরনের মত আমরা জানি। প্রথম এক বলা হচ্ছে যে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ নামটা কিভাবে এসছে? তো ডক্টর রামশরণ শর্মা নামে একজন ঐতিহাসিক, তিনি আমাদের দেশের নামকরণ, যেহেতু ভরত নামে একটা উপজাতি আমাদের দেশে বাস করত, এই ভরত থেকেই আমাদের দেশের নাম ভারতবর্ষ এসছে বলে মনে করেন। এছাড়াও আমরা ইরান পূর্বে যে পারসিক ছিল, এই পারসিকরা তাহলে কি করতো, যেহেতু সিন্ধু নদের তীরে আমাদের দেশের অবস্থান ছিল, সেহেতু সিন্ধুকে তারা হয়ের উচ্চারণ করতো, তাহলে হিন্দুস থেকে এসছে হিন্দুস্থান। তো এর পরবর্তীতে আবার গ্রিক রোমানদের আবার হয়ের উচ্চারণ ছিল না, তারা হর্ষের উচ্চারণ করতো। তাহলে ইন্দাস, এই শব্দটা সিন্ধু নদীর থেকে তারা ইন্দাস উচ্চারণ করতো, ইন্দাস থেকে আধুনিক ইন্ডিয়া নামটা এসছে। এরপরে আমরা দেখবো 2 নম্বর যে কোশ্চেনটা, দুইয়ের শ্রেণী বিভাগটা। আমাদের দেশের জনগণের যে শ্রেণী বিভাগ ছিল, সেই সময় ভাগগুলো দেহের গঠন এবং তাদের ভাষার ভিত্তিতে, যেমন আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, যেমন আর্য, অনার্য, তারপর নেগ্রিটো, পেট্রো অস্ট্রালাইট, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলীয়, এই সমস্ত বিভিন্ন ভাগগুলো আছে। এই শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখে নেব। তার পরবর্তীতে 3 নম্বর হচ্ছে আগমন। আমাদের দেশে কখন থেকে এই আগমনটা ঘটেছে? আমাদের দেশে ভারতবর্ষে যুগ যুগ ধরে বিভিন্ন জাতি আগমন ঘটেছে। প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ পূর্বে মনে করা হয় প্রথম আক্রমণকারী ছিল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রথম আর্যরা আমাদের দেশে এসেছিল। এরপরে আমরা দেখব আর্যদের পর পারসিক, গ্রিক, শক, কুষাণ, হুন। তারপরে আমরা যদি মধ্যযুগে আমরা দেখি, খেয়াল করি, এই যে মধ্যযুগ আমরা বললাম, এই মধ্যযুগে আমরা দেখব হচ্ছে তুর্কি, আরবীয়, মঙ্গোলীয়, তারপরে আবসিনীয়। এর পরবর্তীতে আমরা যদি আবার আধুনিক যুগটা খেয়াল করি, তাহলে আধুনিক যুগে দেখব আধুনিক যুগে ডাচ, ওলন্দাজ, বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের, ডাচ, ওলন্দাজ, ইংরেজ, বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন সময় আমাদের ভারতবর্ষে এসেছে। ইংরেজ, ফরাসি, ইংরেজ, ফরাসি প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে এসে আমাদের দেশে একটা মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে। এই জন্য বিভিন্ন ঐতিহাসিকরা ভারতবর্ষকে কখনো বলছে বিশ্বের সারাংশ। বিভিন্ন দেশ থেকে যেহেতু আমাদের দেশে আগমন ঘটেছে, সেই জন্য ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সারাংশ। অথবা ঐতিহাসিক স্মিথ ভারতবর্ষকে কি বলেছে, নৃতত্ত্বের জাদুঘর। অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে আগমন, তার মধ্যে আবার কি হয়েছে, তার ভারতবর্ষে বিভিন্ন ধরনের দেখবো আমরা, হিমালয় পর্বত থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসগুলো, হিমালয় পর্বত, নদী, নদ নালা, বিন্ধ্য পর্বত, বিভিন্ন ভাবে ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষে রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের ভৌগোলিক ঐক্য, ভৌগোলিক দিক থেকেও বিভিন্ন ধরনের বিচিত্রতার মধ্যে দিয়েও ভারতবর্ষের মধ্যে একটা একতা লক্ষ্য করা যায়। সেই জন্য হিমালয় পর্বতের মধ্যে থেকেও এই একতাকে লক্ষ্য রেখে বিভিন্ন ঐতিহাসিকরা তাহলে ভারতকে কি বলেছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাহলে আবার ঐতিহাসিক স্মিথের আর একটা মত আমরা নিলাম যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কারণ ঐক্যটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের দেশের মধ্যে প্রবাহমান। এরপরে আমরা যদি আমাদের দেশের ইতিহাসটাকে আমরা রচনা করব, এই ইতিহাস রচনা করতে গেলে তাহলে কি করব, আমরা ইতিহাসের যে উপাদানগুলো আমরা খুঁজবো, এই উপাদানগুলোকে আমরা দেখব কয় ভাগে ভাগ করা যাচ্ছে। এই উপাদানগুলো আমাদের প্রাচীন ভারতের যদি ইতিহাসের উপাদানগুলোকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি, যদি একটা লিখিত, একটা অলিখিত। লিখিত উপাদান, অলিখিত উপাদান। এবার যদি আমরা লিখিতকে আমরা ভাগ করি, তাহলে দেখবো দেশীয়, বৈদেশিক।
দেশীয় বৈদেশিক সাহিত্য। হ্যাঁ, দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য। আর অলিখিতকে আমরা জানি এটা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। এটা হচ্ছে প্রত্নতত্ত্ব। অলিখিতকে আমরা প্রত্নতত্ত্ব ধরি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। লিপি, মুদ্রা ও স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ও ভাস্কর্য। এরপরে আমরা যদি দেশীয় সাহিত্যটাকে আমরা ভাগ করব, সাহিত্যের ক্ষেত্রে দেশীয় সাহিত্য আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যদি আমরা আলোচনার ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ, জীবনী বৃত্তান্ত। জীবনী বৃত্তান্ত বিভিন্ন ধরনের রচিত হয়েছিল সেই সময়। জীবনী বৃত্তান্ত, তারপরে আঞ্চলিক গ্রন্থগুলো, আঞ্চলিক গ্রন্থ সমূহ। তাহলে ধর্মগ্রন্থ আমরা দেখবো, যদি হিন্দু ধর্মের আমরা দেখি রামায়ণ, মহাভারত, বিভিন্ন 18টা পুরাণ আছে, সেই পুরাণগুলো থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের স্মৃতিশাস্ত্রগুলো আমরা দেখবো এগুলো। আর হচ্ছে যদি আমরা বৌদ্ধ ধর্মের ইতিহাস দেখতে পারি, হিন্দু ধর্মের পাশাপাশি যদি আমরা বৌদ্ধ ধর্মের আমরা প্রাচীন গ্রন্থগুলো তাহলে দেখতে পারি, সেগুলো হচ্ছে বিভিন্ন সিংহলী বৌদ্ধ গ্রন্থ আছে, যেমন দীপবংশ, মহাবংশ। আর দেখবো হচ্ছে বিভিন্ন অশ্বঘোষের রচিত বিভিন্ন গ্রন্থগুলো, যেমন বুদ্ধচরিত, সন্ধ্যানন্দ কাব্যগুলো। হ্যাঁ, আর পাশাপাশি আমরা জৈন গ্রন্থ, বিভিন্ন জৈন গ্রন্থ থেকেও আমরা কিন্তু ইতিহাস রচনার উপাদানগুলো আমরা পেতে পারি। আর জীবনী বৃত্তান্ত বলতে বোঝানো হয়েছে আমরা কি কি বুঝবো জীবনী বৃত্তান্ত থেকে, যেমন আমরা সেই সময়টা বিভিন্ন নাটকগুলো আমরা দেখতে পারি, যেমন কালিদাস আছে, কালিদাসের রচিত বিভিন্ন নাটকগুলো। এরপর আমরা হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিত, এরপরে হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, বিষাদ দত্তের মুদ্রা রাক্ষস, এগুলো সব জীবনী বৃত্তান্তগুলো তোমরা একটু লিখে পড়াশোনা করবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর আঞ্চলিক গ্রন্থ সমূহ আমরা দেখবো হচ্ছে সোমেশ্বরের রচিত অরিসিং আছে গ্রন্থগুলো। হ্যাঁ, তার পাশাপাশি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক গ্রন্থ হচ্ছে কাশ্মীরের ইতিহাস নিয়ে লিখেছেন কলহন, কলহনের রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী এটা হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনা। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কাশ্মীরের ইতিহাস আমরা পাই, যেহেতু এই গ্রন্থটাকে আমরা পূর্ণাঙ্গ গ্রন্থ বলে, ইতিহাস গ্রন্থ বলে আমরা সবচেয়ে বেশি পরিচিত, কারণ কি এটা একটা ধারাবাহিক ও কালানুক্রমিক ইতিহাস। তো এর পরবর্তীতে লিপির ক্ষেত্রে যদি আমরা লিখি, প্রাচীন যুগে মানুষেরা কি করতো, প্রথমে কিন্তু লিপির আবিষ্কার হয়েছিল। মানুষ কি করতো, তাদের মুখের ভাষা বোঝানোর জন্য বিভিন্ন রকম চিত্রলিপি ব্যবহার করতো, ছবি আঁকতো, ছবি এঁকে বোঝাতো। লিপি, এই লিপিগুলোর মধ্যে বর্তমান যে সময় আমরা প্রাচীন ভারতের ইতিহাসের লিপিগুলো আমরা পাই, যেমন কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা লিপি, অশোকের বিভিন্ন লিপিগুলো থেকে আমরা ভারতের ইতিহাস